জীবন আমাদের কখনো কখনো এমন এক অদ্ভুত মোড়ে এনে দাঁড়ায় যার একপাশে থাকে বিত্ত বৈভবের অন্ধ অহংকার আর অন্য পাশে বেঁচে থাকার জন্য লড়াই করা চুরমার হওয়া আত্মসম্মান। এই আখ্যান শুধু ভাগ্যের মার খাওয়া এক অসহায় তরুণের নয়, এটি চরম প্রতিকূলতার মুখেও মাথা উঁচু করে বাঁচার এক আকাশ সমান জেদ আর ভেতরের মানুষকে জাগিয়ে তোলার গল্প। নিষ্ঠুর সময়ের চাকা উল্টো ঘুরলেও সততা, হাড়ভাঙা খাটুনি আর বুকের ভেতরের জ্বলন্ত সংকল্প যে মানুষকে অপমানের কাদা থেকে তুলে সম্মানের সর্বোচ্চ আসনে বসাতে পারে, এই গল্প তারই এক জীবন্ত দলিল। শীতের সেই কনকনে ঠান্ডা রাতেও সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলটি আলোর রোশনাইয়ে ঝলমল করছিল। প্রবেশদ্বারে একের পর এক দামি বিলাসবহুল গাড়ি এসে থামছে। ভেতরের হলরুম থেকে ভেসে আসছিল আধুনিক গানের তীব্র আওয়াজ। ছাদ থেকে ঝুলতে থাকা বিশালাকার ঝাড়বাতির সোনালি আলো পুরো পরিবেশটাকে একটা মায়াবী কিন্তু কৃত্রিম আভিজাত্যে মুড়ে রেখেছিল। চারদিকে শুধু জাঁকজমক, কোলাহল আর উচ্চবিত্তের মেকি হাসির মেলা। সেখানেই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী আসলাম চৌধুরীর একমাত্র মেয়ে আফরিন চৌধুরী তার ২৫তম জন্মদিনের জমকালো উৎসব পালন করছিল। ব্যয়বহুল নকশাদার পোশাকে আফরিনকে ভীষণ আকর্ষণীয় লাগছিল। তাকে ঘিরে রেখেছিল শহরের নামি দামি বন্ধুদের একটা বড় দল। কেউ নাচছিল, কেউ বা গ্লাসে চুমুক দিতে দিতে আড্ডায় মেতেছিল। সবার মুখে আনন্দের চড়া হাসি, কিন্তু সেই উল্লাসের গভীরে জীবনের আসল বাস্তবতার কোনো ছোঁয়া ছিল না। কাড়ি কাড়ি টাকা আর লোক দেখানো জাঁকজমক থেকে তৈরি হওয়া এক ধরনের সাময়িক আমোদ মাত্র। আফরিনও সবার মাঝে দাঁড়িয়ে অনবরত হেসে কথা বলে যাচ্ছিল। ছোটবেলা থেকে প্রাচুর্য আর বড়লোকি পরিবেশ ছাড়া সে তো আর কিছু দেখেনি। দামি গাড়ি, ৫ তারা হোটেল, পেছনে ছুটে চলা চাকর বাকরের দল আর ইচ্ছামতো টাকা ওড়ানোই ছিল তার চেনা জীবন। দারিদ্র্যের কদর্য রূপ সে কখনো কাছ থেকে দেখেনি, দেখার প্রয়োজনও হয়নি। সম্ভবত এই কারণেই সাধারণ মানুষের ভেতরের কষ্ট বা আকুতিগুলো তার চোখ পর্যন্ত পৌঁছনোর কোনো পথ পেত না। হোটেল থেকে কিছুটা দূরে অন্ধকার রাস্তার এক কোণে মাথা গুজেছিল একটা ছোট চায়ের দোকান। পুরনো মরিচা ধরা টিনের ছাদ, ক্ষয়ে যাওয়া কাঠের কাউন্টার আর সামনে টিমটিম করে জ্বলতে থাকা একটা মাটির উনুন। শীতের ঝাপটা বাতাস বারবার উনুনের দুর্বল আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেই ভাঙাচোরা দোকানের সামনে কয়েকজন ক্লান্ত রিকশাওয়ালা আর দিনমজুর আগুনের তাপে হাত সেঁকতে সেঁকতে চা খাচ্ছিল। সেখানেই চুপচাপ কাজ করছিল ২৫ বছরের ফাহিম আহমেদ। রোগাপাতলা, ছিপছিপে গড়ন, অবয়বটা অতি সাধারণ, কিন্তু চোখে এক গভীর শূন্যতা আর পুরো চেহারায় দীর্ঘ ক্লান্তির ছাপ স্পষ্ট। গায়ে একটা পুরনো কিন্তু বেশ পরিষ্কার জামাকাপড়। শীতের তীব্রতায় তার ২ হাত বারবার কাঁপছিল। এত কিছুর পরেও সে গভীর মনোযোগে নিজের কাজ করে যাচ্ছিল। কখনো কেটলিতে চা বানানো, কখনো নোংরা গ্লাস ধোয়া, আবার কখনো গ্রাহকদের হাতে গরম চায়ের কাপ তুলে দেওয়া। দোকানের মালিক বৃদ্ধ রহমত আলী। পাকা সাদা চুলের এই মানুষটি দীর্ঘ বছর ধরে একা হাতে দোকানটি চালাচ্ছেন। ফাহিম তার কাছে কেবল কোনো সাধারণ কর্মচারী ছিল না, তিনি তাকে নিজের সন্তানের মতোই দেখতেন। দুজনের মধ্যে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও একে অপরের প্রতি যে টান ছিল তা পৃথিবীর যে কোনো পবিত্র সম্পর্কের চেয়ে কম নয়। দোকানে যখনই ভিড় একটু কমত, ফাহিম সাথে সাথে নিজের পুরনো ব্যাগ থেকে পড়ার বই বের করে নিত। মাথার ওপর জ্বলতে থাকা সামান্য বাল্বের আলোয় সে ডুবে যেত পড়াশোনায়। চোখে ঘুম নেই, শরীরে তীব্র ক্লান্তি, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো তখনও সতেজ। ওদিকে হোটেলের পার্টি তখন শেষের দিকে। আফরিনের কয়েকজন বান্ধবী হঠাৎ করে বাইরের খাঁটি চা খাওয়ার ইচ্ছা প্রকাশ করল। হোটেলের নিজস্ব আধুনিক রান্নাঘর ততক্ষণে বন্ধ হয়ে গেছে। অগত্যায় হোটেলের ম্যানেজার বাইরে ভালো চায়ের খোঁজে বেরোল এবং হাঁটতে হাঁটতে রহমত আলীর দোকানে এসে পৌঁছাল। এত বড় হোটেল থেকে একবারে অনেক চায়ের অর্ডার পেয়ে বৃদ্ধ রহমত আলী মনে মনে ভীষণ খুশি হলেন। তিনি ফাহিমকে যত্ন করে চা তৈরি করতে বললেন। ফাহিম দ্রুত সুস্বাদু চা বানিয়ে কাঠের ট্রেতে কাপগুলো সাজাল এবং ধোঁয়া ওঠা গরম চা নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হল। ঝলমলে হোটেলের ভিতরে যত সে প্রবেশ করছিল, তার হাঁটার গতি যেন এক অজানা সংকোচে ধীর হয়ে আসছিল। ভেতরের আলো, দামি পোশাক আর ধনী মানুষের ভিড়ের মাঝে সে নিজেকে বড্ড তুচ্ছ আর আলাদা অনুভব করছিল। তার গায়ের পুরনো পোশাক আর অতি সাধারণ রূপ
সেখানে উপস্থিত অভিজাতদের চোখে পড়তে সময় লাগেনি। হলরুমের কয়েকজন অহংকারী মেয়ে ফাহিমকে দেখে মুখ চেপে হাসতে লাগল। তাদের চোখে মুখে তীব্র অপহাস আর ঘৃণা স্পষ্ট। ফাহিম কোনো কিছুতে কান না দিয়ে চুপচাপ সবার সামনের টেবিলে চা রাখতে লাগল। সে কারো চোখের দিকে তাকাচ্ছিল না, নিজের কাজটুকু শেষ করে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই একটি রূপবতী মেয়ে ইচ্ছাকৃতভাবে ফাহিমের হাতের ট্রেতে ধাক্কা দিয়ে চা নিচে ফেলে দিল। ফুটন্ত গরম চা পুরো পরিষ্কার মেঝেতে ছড়িয়ে পড়ল। এই কাণ্ড দেখে সেখানে উপস্থিত ধনী ছেলেমেয়েরা জোরে জোরে হাসতে লাগল। কেউ ফাহিমের সস্তা পোশাক নিয়ে নিষ্ঠুর মজা ওড়াল, কেউ বা তার দারিদ্র্য নিয়ে অহংকারের খোঁটা দিল। সেই চরম অপমানের মুহূর্তে ফাহিম পাথরের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে তীব্র অপমানের জ্বালা। কয়েক সেকেন্ড স্তব্ধ থাকার পর সে ধীরে ধীরে নিচে ঝুঁকে মেঝেতে হাঁটু গেড়ে বসল এবং নিজের হাত দিয়ে সেই নোংরা চা পরিষ্কার করতে লাগল। অপমানে আর লজ্জায় তার হাত দুটি বরফের মতো ঠান্ডা হয়ে কাঁপছিল। চারপাশের মানুষগুলো তখনও হাসছে, কিন্তু সে একবারের জন্যও মাথা তুলে কাউকে পাল্টা জবাব দিল না। তার সেই নীরবতা চারপাশের হাসির চেয়েও অনেক বেশি ভারী ছিল। নিষ্ঠুর জীবন যেন নির্মম মানুষের সামনে মাথা নত করতে বাধ্য করছিল। মেঝে পরিষ্কার করার মাঝেই হঠাৎ ফাহিমের বিষণ্ণ নজরটি আফরিনের চোখের ওপর গিয়ে পড়ল। দুজনের চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল। ফাহিমের চোখে কোনো রাগ বা হিংসা ছিল না, ছিল কেবল জমাট বাঁধা কষ্ট আর চূর্ণ হয়ে যাওয়া এক মানুষের নির্বাক প্রশ্ন, যা আফরিনকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আফরিনের মুখের কৃত্রিম হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। জীবনের প্রথমবারের মতো তার মনে হল সে হয়তো কিছু অত্যন্ত নিচু মানসিকতার মানুষের মাঝে দাঁড়িয়ে আছে। কোনো মানুষের এমন নির্মম অপমান দেখে তার মনের ভেতরে এক তীব্র অস্থিরতা তৈরি হল, কিন্তু নিজের অহংকারী বন্ধুদের সামনে লোকলজ্জায় সে মুখে কিছুই বলতে পারল না। ফাহিম চুপচাপ মেঝেটা পরিষ্কার করে শূন্য ট্রেটি হাইতে তুলে নিল এবং আর কারো দিকে না তাকিয়ে হোটেল থেকে বের হয়ে গেল। সে ধীর পায়ে নিজের চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। ওদিকে হোটেলে আবার উচ্চ শব্দে গান বাজতে লাগল। লোকেরা আগের মতোই আমোদ প্রমোদে মেতে উঠল, কিন্তু আফরিনের মনের ভেতরে কিছু একটা চিরকালের জন্য বদলে গেল। সেই রাতে বিলাসবহুল বাংলো বাড়িতে ফিরে বিছানায় শুয়ে বারবার তার সেই বিষাদগ্রস্ত চোখগুলোর কথাই মনে পড়ছিল। নিজের এত ধনী হওয়ার ওপরেই তার তীব্র লজ্জা ও ঘৃণা হতে লাগল। পরের সকালটি প্রচণ্ড ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ার মধ্য দিয়ে শুরু হল। পূর্ব আকাশে সূর্য উঠলেও পুরো শহর সাদা কুয়াশায় ঢাকা ছিল। শহরটি ধীরে ধীরে জেগে উঠছিল, কিন্তু আফরিনের মনে গতরাতের সেই মর্মান্তিক দৃশ্যটি অবিকল তাজা ছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। বারবার তার বন্ধ চোখের সামনে ভেসে উঠছিল সেই ছেলেটির অবয়ব, যে এত বড় অপমান সহ্য করেও চুপচাপ মাথা নিচু করে মেঝে পরিষ্কার করছিল। সে গভীরভাবে অনুভব করল, গরিব মানুষের নীরবতার আড়ালেও কষ্টের পাহাড় লুকিয়ে থাকে। সকাল হতেই আফরিন বাড়ির কাউকে কিছু না জানিয়ে নিজের দামি গাড়িটি নিয়ে একা বেরিয়ে গেল। তার মনের ভেতর এক অদ্ভুত ব্যাকুলতা আর কৌতূহল। সে জানতে চাইছিল, আসলে ওই রহস্যময় ছেলেটি কে, যার চোখে এত তীব্র কষ্ট থাকা সত্ত্বেও কোনো প্রতিহিংসা ছিল না। কিছুক্ষণের মধ্যেই তার গাড়িটি রহমত আলীর ছোট্ট চায়ের দোকানের সামনে গিয়ে থামল। দোকানের সামনে কয়েকজন দিনমজুর আর রিকশাওয়ালা গরম চা খাচ্ছিল। আফরিন গাড়ি থেকে নেমে দোকানে পৌঁছাল এবং তার চোখ ফাহিমকে খুঁজতে লাগল, কিন্তু আজ তাকে কোথাও দেখা যাচ্ছিল না। ফাহিমকে না দেখে আফরিনের মনে এক ধরনের অস্থিরতা নেমে এল। তবে আফরিনের চেহারায় আজ কোনো অহংকার ছিল না, ছিল কেবল অনেক প্রশ্ন। বৃদ্ধ রহমত আলী আফরিনকে দেখে জানালেন, ফাহিম আজ ভোরবেলা নিজের একটি বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে গেছে। এ কথা শোনার সাথে সাথে আফরিন স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি যে ছেলেটিকে সে গতরাতে একজন সাধারণ নোংরা চাওয়ালা ভেবেছিল, সে এত কষ্ট করে পড়াশোনাও করছে। আসলে কে এই অদ্ভুত ছেলেটি, যে চারপাশের এত অবহেলা আর কঠিন সংগ্রামের মাঝেও নিজের সুন্দর স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখেছে? আফরিন ফাহিম সম্পর্কে সবকিছু জানতে চাইল। ধীরে ধীরে বৃদ্ধ রহমত আলী ফাহিমের অতীত জীবন বলতে শুরু করলেন। তার গলার আওয়াজে এক বুক কষ্ট স্পষ্ট ছিল। তিনি আবেগ তাড়িত হয়ে জানালেন, ফাহিমের বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং দেশের জন্য সীমান্তে লড়তে লড়তে এক অপারেশনে শহীদ হন। তখন ফাহিম অনেক ছোট।
বাবার মৃত্যুর পর তার মা একাই সব কষ্ট মাথায় নিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নেন। সেই দুঃখী মা কখনো নিজের একমাত্র ছেলের স্বপ্নকে পরিস্থিতির চাপে ছোট হতে দেননি। নিজে সব রকম কষ্ট ও অনাহার সহ্য করে ফাহিমকে উচ্চশিক্ষায় পড়িয়েছেন। রহমত আলী একটানা বলে যাচ্ছিলেন, ফাহিম ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিল। স্কুলে সে সব সময় প্রথম হতো এবং গোটা জেলায় তার মেধার নাম ছড়িয়ে পড়েছিল। শিক্ষকেরা বিশ্বাস করতেন সে একদিন বড় সরকারি কর্মকর্তা হবে। ফাহিমের নিজের স্বপ্নও এটাই ছিল, সে একদিন কঠিন বিসিএস পরীক্ষা পাশ করে একজন বড় কর্মকর্তা হয়ে নিজের দুঃখী মাকে একটা সম্মানজনক জীবন উপহার দেবে। কিন্তু নিষ্ঠুর ভাগ্য তার জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। মাত্র কয়েক বছর পর হঠাৎ করেই তার মায়ের দুটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেল এবং তাদের সাজানো ছোট্ট সংসারের সুখ শান্তি শেষ হতে লাগল। মায়ের চিকিৎসার খরচ জোগাতে ফাহিম নিজের সব কিছু বাজি রেখেছিল। মায়ের গয়না, চাষের জমি এবং শেষ পর্যন্ত মাথার ওপর থাকা নিজেদের আদি বাড়িটাও দেনার দায়ে বন্ধক রাখতে হল। সে দিনে বেঁচে থাকার জন্য ছোটখাটো কাজ করত আর রাতে হাসপাতালের করিডরে বসে বই খুলে পড়াশোনা করত। নিজের মাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা সে করেছিল, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। হাসপাতালের বেডেই তার মা ফাহিমকে একা ফেলে চলে গেলেন। সেই দিন ফাহিম পুরোপুরি ভেঙে পড়েছিল। তার জীবনে এক অমাবস্যার অন্ধকার নেমে এসেছিল। বলতে বলতে বৃদ্ধ রহমত আলীর চোখ ভিজে এল। তিনি দীর্ঘশ্বাস ফেলে জানালেন, মায়ের মৃত্যুর পর স্বার্থপর আত্মীয়স্বজনরাও ফাহিমের সঙ্গ ছেড়ে দিয়েছিল। কেউ সাহায্যের হাত বাড়ায়নি। অনেক রাত সে রেল স্টেশনের খোলা প্ল্যাটফর্মে, কখনো মন্দিরের বা মসজিদের শীতল সিঁড়িতে রাত কাটিয়েছে। একটানা খালি পেটে দিন পার করেছে। সে চরম হতাশায় জীবনের কাছে হার মেনে নিচ্ছিল, কিন্তু তার মনের ভেতরে কোথাও না কোথাও মায়ের শেষ স্বপ্নটি এখনও জীবন্ত ছিল। সে যে কোনো মূল্যে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে চেয়েছিল। একদিন চরম ক্ষুধার্ত, জীর্ণ আর দুর্বল অবস্থায় ফাহিম হাঁটতে হাঁটতে রহমত আলীর এই দোকানে এসে পৌঁছায়। সে বৃদ্ধের কাছে যে কোনো কাজ দেওয়ার আকুতি জানায়। কাজের বদলে কোনো টাকা চায় না, শুধু দুবেলার দুটো খাবারের বড্ড দরকার ছিল। সেই দিন থেকেই রহমত আলী তাকে নিজের কাছে রেখে নেন। ধীরে ধীরে সে বৃদ্ধের নিজের ছেলের মতো হয়ে যায়। দিনে সে চায়ের দোকান সামলাত আর রাতের অন্ধকারে মনোযোগ দিয়ে পড়াশোনা করত। তীব্র ঠান্ডা, পেটের ক্ষুধা আর চরম দারিদ্র্য সত্ত্বেও সে নিজের চোখ ভরা স্বপ্নগুলোকে কখনো মরতে দেয়নি। রহমত আলীর কণ্ঠে ফাহিমের জন্য এক বুক গর্ব স্পষ্ট ছিল। এসব কথা শুনে আফরিন ভেতর থেকে ভেঙে পড়ল। গতরাতের প্রতিটি লজ্জাজনক দৃশ্য তার চোখের সামনে আবার ভেসে উঠতে লাগল। সে অপরাধবোধে শিউরে উঠে অনুভব করল, যে ছেলেটিকে নিয়ে তার ধনী বান্ধবীরা অকারণ মজা ওড়াচ্ছিল, সে আসলে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা একা লড়ছিল। পৃথিবীর আসল সম্মান টাকা বা বংশ দিয়ে কেনা যায় না, বরং তা অর্জিত হয় মানুষের সততা, সংগ্রাম আর চরিত্র দিয়ে। তার চোখ ফেটে জল চলে এলো এবং মাথা লজ্জায় নিচু হয়ে গেল। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর আফরিন নিজের মনের গভীরে একটি দৃঢ় সিদ্ধান্ত নিল। সে ফাহিমের এই পবিত্র স্বপ্নগুলোকে পরিস্থিতির চাপে কখনোই ভাঙতে দেবে না। তবে সে এটাও জানত, ফাহিম অত্যন্ত আত্মসম্মানী ছেলে। সে কারো সরাসরি করুণা বা সাহায্য মেনে নেবে না। তাই সে ঠিক করল, তাকে যে সাহায্যই করা হোক না কেন, তা গোপনে করা হবে। সে বৃদ্ধ রহমত আলীকে ডেকে ফিসফিস করে বলল, ফাহিমের পড়াশোনায় যত টাকা খরচ হবে তার সমস্ত ব্যয়ভার সে নিজে বহন করবে, কিন্তু ফাহিম যেন এই টাকার উৎসের কথা কোনোদিনও না জানতে পারে। রহমত আলী কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তার বৃদ্ধ মুখে এক চিলতে হালকা হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পেরেছিলেন, গতরাতের অপমানের ঘটনাটি শুধু ফাহিমকেই আঘাত করেনি, বরং আফরিনের ভেতরের ঘুমন্ত মানুষটিকেও পুরোপুরি বদলে দিয়েছে। আফরিন সেখান থেকে নিজের গাড়িতে ফিরে এল, কিন্তু এখন তার দৈনন্দিন জীবন আর আগের মতো আমোদে রইল না। তার ধনী বন্ধুদের কৃত্রিম হাসি এখন তার কাছে বিষাক্ত লাগত। বড় বড় 5 স্টার হোটেল আর দামি পার্টিগুলো তাকে এক অদ্ভুত শূন্যতা অনুভব করাত। রাতের বেলা নিজের বিশাল ঘরের এক কোণে একা চুপচাপ বসে থাকলে তার মনের পর্দায় শুধু একটি চেনা মুখই ভেসে আসত। একজন আত্মসম্মানী চা বিক্রেতা ছেলের ধূলিমলিন মুখ,
যার চূর্ণ হয়ে যাওয়া জীবনেও এখনও একটা আকাশের মতো বড় স্বপ্ন বেঁচে আছে। এসবের মাঝেই ফাহিমের কঠিন জীবন প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। প্রতিদিন সকালে সূর্য ওঠার অনেক আগেই সে ঘুম থেকে উঠে দোকান ঝাড়ু দিয়ে খুলে দিত। দূর থেকে কলস ভরে জল আনা, দুধের প্যাকেট আনা, উনুন ধরিয়ে চা বানানো আর দোকানে আসা হাজানো গ্রাহক সামলানো ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। সারাদিন অনবরত কায়িক পরিশ্রম করার পরেও তার ক্লান্ত চেহারায় কখনো কোনো অভিযোগ দেখা যেত না। তার অন্তরালে শুধু একটি জিনিসই বেঁচে ছিল, তার মায়ের দেখে যাওয়া অসম্পূর্ণ স্বপ্ন। রহমত আলী এখন বয়সের ভারে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়তেন। অনেক সময় তার শরীরটাও খারাপ হয়ে যেত, কিন্তু ফাহিম তাকে কখনো দোকানে একা বা অসহায় অনুভব করতে দিত না। সে একাই দোকানের পুরো কাজ সামলাত এবং বৃদ্ধের খেয়াল রাখত। রহমত আলী ফাহিমের এই ভালোবাসা দেখে পরম শান্তিতে খুশি হতেন। তার মনে হতো ঈশ্বর তার শেষ বয়সের একাকিত্ব দূর করার জন্যই ফাহিমকে তার জীবনে পাঠিয়েছেন। দুজনের মধ্যকার সম্পর্ক এখন আর কোনো দোকানের মালিক আর কর্মচারীর গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না, তা পবিত্র বাবা আর ছেলের মতো মধুর হয়ে গিয়েছিল। অন্যদিকে আফরিনের জীবনযাত্রাও আমূল বদলাতে শুরু করেছিল। আগে যেখানে তার সময়গুলো শুধু নামী ক্লাবে, পার্টিতে আর বন্ধুদের সাথে কাটত, এখন তার মন সেই সব ক্ষণস্থায়ী জিনিস থেকে চিরতরে সরে গিয়েছিল। সে আজকাল প্রায়ই নিজের মাঝে চুপচাপ আর গম্ভীর থাকত। গভীর রাতে জানালার পর্দা সরিয়ে দূরের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে থাকত। তার মনে বারবার ফাহিমের সেই সংগ্রামের কথাই ঘুরপাক খেত। সে সমাজকে অন্য চোখে দেখতে শুরু করেছিল, যে জীবনের আসল মূল্য টাকা পয়সা দিয়ে নয়, বরং কঠোর পরিশ্রম আর কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে বোঝা যায়। আফরিন নিজের দেওয়া গোপন কথা অক্ষরে অক্ষরে রাখতে শুরু করেছিল। সে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে কিছু টাকা রহমত আলীর হাতে পৌঁছে দিত। সেই গোপন টাকা দিয়েই ফাহিমের জন্য দরকারি দামি বইপত্র কেনা হতে লাগল, পরীক্ষার ফি জমা হতে লাগল এবং তার থমকে যাওয়া পড়াশোনা ধীরে ধীরে আলোর মুখে এগিয়ে গেল। কিন্তু ফাহিম এ কথার বিন্দুমাত্র টের পায়নি। তার মনে সবসময় এটাই বিশ্বাস ছিল যে রহমত কাকা নিজের জমানো টাকা থেকে কোনোভাবে কষ্ট করে সবকিছু একা সামলাচ্ছেন। সে নিজেও এই ঋণের কথা ভেবে দোকানে আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করেছিল, যাতে বৃদ্ধের ওপর আর্থিক ও শারীরিক বোঝা কিছুটা কম হয়। রাতের নির্জন সময়টা ছিল ফাহিমের জীবনের সবচেয়ে কঠিন অংশ। সারা দিন দোকানে খাটুনির পর যখন চারদিকের কোলাহল শান্ত হয়ে যেত, তখন সে নিজের বইগুলো নিয়ে হ্যারিকেন বা বাল্বের নিচে পড়তে বসত। অনেক সময় ঝড়ের কারণে দোকানে বিদ্যুৎ থাকত না। এমন অবস্থায় সে রাস্তার ধারে থাকা সরকারি স্ট্রিট লাইটের নিচে একাকী বসে পড়াশোনা করত। শীতে কনকনে ঠান্ডা বাতাস তার দুই হাত অবশ করে দিত, কিন্তু সে কখনো বই বন্ধ করত না। তার ক্লান্ত চোখে ঘুম আসত, কিন্তু মনের ভেতরের স্বপ্নের আগুন সেই ঘুমের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। অনেক রাত এমনও পার হতো যখন তার কাছে পেট ভরে খাওয়ার মতো সামান্য খাগারটুকুও থাকত না। তবুও সে ক্ষুধার্ত পেটে নিজের ভাগ্যের কাছে হার মানত না। তার অবচেতন মনে নিজের মৃত মায়ের শেষ আকুতির কথা মনে পড়ত। তার মনে হতো সে যদি আজ পরিস্থিতির চাপে হাল ছেড়ে দেয়, তবে তার মায়ের সেই লালিত স্বপ্ন চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তাই প্রতিটি কষ্ট, পেটের ক্ষুধা আর মানসিক যন্ত্রণার পরেও সে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকল। তার পুরো জীবন এখন শুধু একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছিল। তাকে যে কোনো মূল্যে বিসিএস কর্মকর্তা হতেই হবে। রহমত আলী প্রায়ই মাঝরাতে ঘুম থেকে উঠে তাকে গভীর রাত পর্যন্ত একাগ্রতার সাথে পড়তে দেখতেন। তার বৃদ্ধ চেহারায় সে সময় এক বুক গর্ব আর আনন্দ স্পষ্ট দেখা যেত। তার মনে প্রাণে বিশ্বাস হতে শুরু করেছিল যে এই অবহেলিত ছেলেই দেশের অনেক বড় মানুষ হবে। অনেক সময় তিনি নিজের ঘুম নষ্ট করে চুপচাপ তার জন্য গরম এক কাপ চা বানিয়ে পড়ার টেবিলে রেখে দিতেন, যাতে এই তীব্র ঠান্ডায় তার পড়াশোনা অবিরাম চলতে থাকে। ফাহিমও তার এই প্রতিটি ছোট ছোট ভালোবাসার দানকে পরম সম্মান করত। নিষ্ঠুর জীবন তার কাছ থেকে নিজের বাবা মাকে কেড়ে নিয়েছিল, কিন্তু এই বৃদ্ধ রহমত আলীর রূপে সে পৃথিবীতে আবার নিজের আপনজন খুঁজে পেয়েছিল।
অন্যদিকে আফরিন এখন আর আগের সেই অহংকারী মেয়েটি একদমই ছিল না। সে ধীরে ধীরে তার পুরনো ধনী বন্ধুদের বৃত্ত থেকে এক অদ্ভুত দূরত্ব তৈরি করতে শুরু করেছিল। এখন তার কাছে তাদের বড়লোকি কথাবার্তা আর ভেতরের অন্ধ অহংকার একদমই ভালো লাগত না। অনেক সময় সে নিজের দামি গাড়ির কাঁচ নামিয়ে অন্ধকার রাতে দূর থেকে ফাহিমকে স্ট্রিট লাইটের নিচে বসে একা একা পড়তে দেখত। রাস্তার ধারে একাকী বসা ওই ছেলেটিকে তার কাছে কোনো গরিব চা বিক্রেতার মতো নয়, বরং জীবনের রণক্ষেত্রের একজন অপরাজেয় মহান যোদ্ধার মতো মনে হতো। তার মনে ফাহিমের জন্য শ্রদ্ধা ও সম্মান ক্রমাগত বেড়েই চলছিল। সময় তার নিজস্ব নিয়মে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকল। ফাহিম নিজের কঠোর পরিশ্রম, মেধা আর একাগ্রতা দিয়ে অবশেষে প্রথমবারেই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অত্যন্ত কৃতিত্বের সাথে পাশ করে নিল। এটি ছিল তার দীর্ঘ জীবনের প্রথম কোনো বড় ধরনের জয়। যখন সে রেজাল্টের সুসংবাদটি জানতে পারল, তখন আনন্দের আতিশয্যে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তার মনে হলো যেন দূর আকাশ থেকে তার মৃত মা তাকে হাত বাড়িয়ে আশীর্বাদ করছেন। বৃদ্ধ রহমত কাকা সেদিন খুশিতে ফাহিমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলেন। তিনি অনুভব করলেন তার পালিত ছেলে এখন সত্যিই তার স্বপ্নের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছচ্ছে। কিন্তু জীবনের আসল চূড়ান্ত সংগ্রাম তো এখনও বাকি ছিল। প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষার প্রস্তুতি আগের চেয়ে অনেক গুণ বেশি কঠিন ছিল। এখন ফাহিম পড়াশোনার পেছনে আরও বেশি শ্রম ও সময় দিতে লাগল। দিন দিন তার ঘুমনোর রাত ছোট হয়ে আসছিল, আর কাঁধের ওপর থাকা দায়িত্ব বড় হয়ে যাচ্ছিল। অনেক সময় টেবিলে একটানা বসে পড়াশোনা করতে করতে তার দুই চোখ জবা ফুলের মতো লাল হয়ে যেত। কিন্তু সে নিজের শরীরকে পাত্তা না দিয়ে কখনো থামত না। তার ভেতরের মজ্জায় এক তীব্র জেদ তৈরি হয়ে গিয়েছিল যে এখন জীবনে যাই হয়ে যাক না কেন, সে নিজের ভাগ্যকে নিজের হাতে বদলে তবেই দম নেবে। ইতোমধ্যেই আফরিনের মনও ভেতর থেকে পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে শুধু ফাহিমকে আড়ালে থেকে আর্থিক সাহায্যই করছিল না, বরং তার এই কঠিন লড়াই ও সাফল্যের জন্য প্রতি রাতে স্রষ্টার কাছে মন থেকে অশ্রুভেজা প্রার্থনাও করতে শুরু করেছিল। সে নিজের মন দিয়ে বুঝতে শুরু করেছিল যে ফাহিমের এই একাকী সংগ্রাম শুধু তার নিজের একার কোনো লড়াই নয়, বরং এটি হল পৃথিবীর সেই সমস্ত অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াই, যাদের এই নিষ্ঠুর সমাজ কেবল দারিদ্র্যের কারণে ছোট ও তুচ্ছ মনে করে। এভাবে আরও কয়েকটি মাস কেটে গেল। এরপর অবশেষে সেই বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত দিনটিও চলে এলো, যখন ফাহিম আহমেদ বিসিএসের চূড়ান্ত ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার জন্য সরকারিভাবে ডাক পেল। ইন্টারভিউয়ের চিঠির খবর শুনে বৃদ্ধ রহমত কাকার চোখ দুটি এক অদ্ভুত খুশির আলোয় উজ্জ্বল হয়ে উঠল। ফাহিম জীবনের প্রথমবারের মতো নিজেকে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে বলে অনুভব করল। কিন্তু একই সাথে তার বুকের ভেতরে এক অজানা ভয় আর নার্ভাসনেসও কাজ করছিল। সে খুব ভালো করেই জানত যে এটিই তার জীবনের সবচেয়ে বড় ও শেষ পরীক্ষা। ইন্টারভিউয়ের দিন সকালে ফাহিম তার একমাত্র সাধারণ কিন্তু পরিষ্কার জামাকাপড় পরে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হল। তার চোখে সারা রাত না ঘুমানোর ক্লান্তি অবশ্যই ছিল, কিন্তু তার চেহারায় এক অন্যরকম মেধার উজ্জ্বলতা দেখা যাচ্ছিল। ঠিক সেই একই সময় শহরের একটি শান্ত উপাসনালয়ে আফরিন চুপচাপ চোখ বন্ধ করে হাত জোড় করে দাঁড়িয়েছিল। সে তার বিলাসবহুল জীবনের প্রথমবারের মতো কারোর জন্য নিজের সত্যিকারের মন থেকে প্রার্থনা করেছিল। তার চোখ দুটি বন্ধ ছিল এবং মনে শুধু একটাই গভীর আকুতি ছিল, সেই অসহায় অথচ আত্মসম্মানী চা বিক্রেতা ছেলেটির মায়ের দেখে যাওয়া পবিত্র স্বপ্নটি যেন আজ কোনোভাবেই আর ভেঙে না যায়। সিলেটের সেই নতুন সকালটি ফাহিম আহমেদের দীর্ঘ ছাত্রজীবনের আর সামগ্রিক লড়াইয়ের সবচেয়ে বড় একটা সকাল ছিল। দীর্ঘ অনেক বছরের হাড় ভাঙা সংগ্রাম, পেটের তীব্র ক্ষুধা, কনকনে ঠান্ডা রাত আর একটানা অমানসিক পরিশ্রমের পর শেষ পর্যন্ত জীবনের সেই পরম মাহেন্দ্রক্ষণটি চলে এলো, যার পবিত্র স্বপ্ন সে একদম ছোটবেলায় নিজের মায়ের চোখ দিয়ে প্রথমবার দেখেছিল। সেদিন বহুল প্রতীক্ষিত বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল বের হওয়ার কথা ছিল। ফলে সকাল থেকেই ফাহিমের মনের ভেতর এক তীব্র ব্যাকুলতা আর অস্থিরতা কাজ করছিল। অন্যদিকে বৃদ্ধ রহমত কাকাও নিজের চায়ের দোকানে নিজের কাজ করতে করতে বারবার আগত শিক্ষিত মানুষদের কাছে রেজাল্ট প্রকাশের কোনো খবর এসেছে কিনা তা অত্যন্ত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছিলেন।
সত্যি বলতে সেদিন চায়ের দোকানে বেচাকেনার কাজ অনেক কম, আর দুজনের মনের ভেতর অজানা এক তীব্র ঘাবড়ানিই বেশি কাজ করছিল। অবশেষে সবার দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অনলাইনের মাধ্যমে কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি প্রকাশিত হল। যেইমাত্র ফাহিম সফল ও চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সেই দীর্ঘ তালিকায় নিজের রোল নম্বর ও নাম দেখতে পেল, অমনি তার দুই চোখ আনন্দের নোনা জলে কানায় কানায় ভরে এলো। সে অবিশ্বাসের চোখে কিছুক্ষণ নিজের মোবাইল স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়েই রইল। তার নিজের মন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে একসময় রাস্তার ধারে অবহেলায় দিন কাটানো আর রিকশাওয়ালাদের কাছে চা বিক্রি করা অত্যন্ত সাধারণ ও জীর্ণ ছেলেটি আজ দেশের একজন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ বিসিএস কর্মকর্তা হয়ে গেছে। সেই পরম মুহূর্তে তার অশ্রুসিক্ত চোখের সামনে শুধু তার প্রয়াত মায়ের হাস্যোজ্জ্বল মুখটি বারবার ভাসতে লাগল। তার মনের অন্তরালে গভীর এক স্বর্গীয় তৃপ্তি এনে মনে হল যেন তার মায়ের দেখে যাওয়া আজীবনের লালিত স্বপ্নটি অবশেষে আজ বাস্তব রূপ ধারণ করে পুরোপুরি পূরণ হয়ে গেছে। রহমত কাকার চোখ দিয়েও এই খুশির দিনে পরম আনন্দের অশ্রুধারা অনবরত বইতে লাগল। তিনি পরম মায়ায় ফাহিমকে নিজের বুকের মধ্যে অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই জীর্ণ চায়ের দোকানে হঠাৎ করেই এক অভূতপূর্ব বাঁধভাঙা খুশির পরিবেশ তৈরি হয়ে গেল। আশেপাশের সব সাধারণ খেটে খাওয়া মানুষ ফাহিমের এই অভাবনীয় সাফল্যে তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাতে লাগল। সেখানে সমবেত হওয়া অনেকেই তার বিগত দিনগুলোর কঠোর পরিশ্রম আর ত্যাগের কথা নিয়ে নিজেদের মধ্যে গভীর আলোচনা করছিল। কিছু মানুষ তো চরম অবাক হয়েছিল যে এত চরম দারিদ্র্য আর অভাব পেরিয়ে সব প্রতিকূলতা সত্ত্বেও একটি সাধারণ পরিবারের ছেলে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই পৌঁছে গেল। এর ঠিক পরের দিনই পুরো শহরের নামিদামি সব স্থানীয় ও জাতীয় খবরের কাগজে ফাহিমের জীবনের এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটি প্রধান শিরোনামে ছাপা হল। যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, চায়ের দোকান থেকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, এক অদম্য তরুণের গল্প। এই অনুপ্রেরণামূলক খবরটি মুহূর্তের মধ্যে পুরো সিলেট শহরে এক প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। সকালবেলা চায়ের টেবিলে সেই খবরের কাগজের ওপর ব্যবসায়ী আসলাম চৌধুরীর কন্যা আফরিন চৌধুরীরও হঠাৎ চোখ পড়ল। খবরের কাগজে ফাহিমের হাসি মুখের সেই ছবিটি পরিষ্কার দেখে অনুশোচনায় আর পরম শান্তিতে আফরিনের দুই চোখ মায়াবী জলে ভিজে এল। একই সাথে তার ঠোঁটের কোণে এক হালকা তৃপ্তির হাসি ফুটে উঠল। তার অন্তরে গভীরভাবে মনে হল যেন তার নিজের মনে করা কোনো গোপন নীরব প্রার্থনা আজ সৃষ্টিকর্তের দরবারে পুরোপুরি পূরণ হয়ে গেছে। সে নিজের মনে মনে পরম করুণাময় আল্লাহর প্রতি অশেষ ধন্যবাদ জানাতে লাগল। তার মনে এক অন্যরকম গভীর গর্ব হচ্ছিল এই ভেবে যে ছেলেটিকে একসময় অহংকারী মানুষেরা বড় হোটেলে চরমহীন ভেবে অবহেলা করেছিল, সেই আজ নিজের সততা ও মেধার জোরে পুরো সিলেট শহরের সর্বোচ্চ সম্মানের পাত্র হয়ে উঠেছে। জীবনের এই বিশাল সাফল্য পাওয়ার পরেও ফাহিমের চিরাচরিত স্বভাবে বা আচরণে বিন্দুমাত্র কোনো অহংকারের পরিবর্তন এলো না। সে তার আগের সাধারণ জীবনের মতোই অত্যন্ত শান্ত, ভদ্র, বিনয়ী আর মাটির মানুষ হয়েই সবার মাঝে রয়ে গেল। তার নিজের কাছে এই বিশাল সাফল্যটি শুধু একটি মর্যাদাপূর্ণ সরকারি চাকরি ছিল না, বরং এটি ছিল তার মৃত মায়ের শেষ স্বপ্ন আর পরম পূজনীয় রহমত কাকার আজীবনের নিঃস্বার্থ ভালোবাসার এক মধুর ফলাফল। এবার সরকারি নিয়মানুযায়ী তাকে তার উচ্চতর প্রশিক্ষণের জন্য সিলেট শহর ছেড়ে বাইরে চলে যেতে হবে। ফাহিমের চলে যাওয়ার নির্দিষ্ট দিনটি যতই কাছে ঘনিয়ে আসছিল, বৃদ্ধ রহমত কাকা মনের ভেতর থেকে ততই বেশি আবেগপ্রবল হয়ে পড়ছিলেন। তার বৃদ্ধ মনে বারবার হচ্ছিল যেন তার নিজের আপন সন্তান দীর্ঘদিনের মায়ার বাঁধন ছিঁড়ে তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। রওনা দেওয়ার ঠিক আগের রাতে রহমত কাকা চায়ের দোকান বন্ধ করে অনেকক্ষণ যাবৎ গভীর এক নীরবতায় চুপ করে বসে রইলেন। তার চেহারায় এক ধরনের চাপা ছটফটানি আর অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল।
অবশেষে অনেক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে তিনি ফাহিমকে নিজের বুকের মধ্যে চেপে রাখা সেই পরম সত্যটা অকপটে বলে দিলেন, যা দীর্ঘ বছর ধরে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। তিনি ফাহিমকে বিস্তারিতভাবে জানালেন যে তার কঠিন সময়ে পড়াশোনা চালানো, দামি বই কেনা এবং পরীক্ষার ফি জোগানোর সমস্ত খরচের পেছনে আসলে আসলাম চৌধুরীর মেয়ে আফরিন চৌধুরীর হাত ছিল। হ্যাঁ, সেই অভিজাত মেয়েটি, যার বন্ধুদের সামনে এক জাঁকজমকপূর্ণ রাতে তাকে মেঝেতে বসে তীব্র অপমান সহ্য করতে হয়েছিল। পর্দার আড়ালে থেকে সেই মেয়েটি পরবর্তীতে ফাহিমের জীবনের সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে গিয়েছিল। রহমত কাকার মুখ থেকে এই অবিশ্বাস্য সত্যিটা শোনার পর ফাহিম কিছুক্ষণের জন্য পাথরের মতো নিস্তব্ধ হয়ে বসে রইল। তার মনের গহীন কোণে একই সাথে হাজারো রকমের বিস্ময় আর গভীর আবেগের ঝড় একসাথে জেগে উঠতে লাগল। যে অহংকারী মেয়েটিকে সে এতদিন কেবল এক উদ্ধত প্রকৃতির ভেবেছিল, সে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রচার ছাড়াই তার চোখের স্বপ্নগুলোকে নির্মম পরিস্থিতির চাপে ভেঙে চুরমার হতে দেয়নি। সে আজ গভীরভাবে বুঝতে পারল যে এই বিচিত্র জীবনে অনেক সময় মানুষের ভেতরের আসল সুন্দর পরিচয়টি পরিস্থিতিভেদে একটু দেরিতেই প্রকাশ পায়। রহমত কাকা ফাহিমকে আরও জানালেন যে আফরিন সবসময় নিজের মন থেকে এটাই চেয়েছিল যে তার এই আর্থিক সাহায্যের সত্যিটা যেন ফাহিমের সামনে কোনোদিনও প্রকাশ না পায়। কিন্তু ফাহিম এখন এত বড় কর্মকর্তা হয়ে চিরকালের জন্য চলে যাচ্ছে দেখে বৃদ্ধ রহমত কাকা এই বিশাল সত্যের গোপন বোঝা নিজের মনে আর চেপে নিয়ে তাকে বিদায় দিতে পারছিলেন না। সেই রহস্যময় রাতে ফাহিম বিছানায় শুয়ে অনেকক্ষণ পর্যন্ত চোখের পাতা এক করতে পারল না। বন্ধ চোখের পর্দায় তার মনে বারবার আফরিনের সেই মায়াবী আর অপরাধবোধে ভরা মুখটি অবিরত ভাসতে থাকল। সে কৃতজ্ঞ চিত্তে বুঝতে পারল যে ওই মেয়েটি আড়ালে থেকে শুধু তাকে টাকা পয়সা দিয়ে সাহায্যই করেনি, বরং প্রকারান্তরে তার পুরো অন্ধকার জীবনটাকেই আলোর পথ দেখিয়ে চিরতরে বদলে দিয়েছে। ঠিক সেই নির্জন রাতেই সে নিজের মনের গভীরে অত্যন্ত দৃঢ়ভাবে ঠিক করে নিল যে জীবনে উপযুক্ত সময় ও সুযোগ এলে সে আফরিনের এই নিঃস্বার্থ মহৎ উপকারের ঋণ অবশ্যই শ্রদ্ধার সাথে শোধ করবে। এর কয়েকদিন পর ফাহিম নিজের উচ্চতর ট্রেনিংয়ের উদ্দেশ্যে অবশেষে সিলেট শহর ছেড়ে অন্য গন্তব্যে রওনা হয়ে চলে গেল। বৃদ্ধ রহমত কাকা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে দূর থেকে তাকে চলে যেতে দেখছিলেন। বিদায় লগ্নে তার দুই চোখ পরম স্নেহে ভেজা থাকলেও বৃদ্ধ চেহারায় এক অনন্য গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। এভাবে ক্যালেন্ডারের পাতা উল্টে সময় তার নিজস্ব গতিতে ধীরে ধীরে কেটে যেতে লাগল। সফলভাবে দীর্ঘ ট্রেনিং শেষ হওয়ার পর অবশেষে জীবনের সেই পরম কাঙ্ক্ষিত দিনটিও চলে এল, যখন ফাহিম আহমেদের প্রথম চাকুরিকালীন পোস্টিং সিলেট জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদ অর্থাৎ জেলা শাসক ডিসি হিসেবে নির্ধারিত হল। খবরের কাগজে এই চমকপ্রদ পোস্টিংয়ের খবরটি শুনে আফরিন চৌধুরী কিছুক্ষণের জন্য বিস্ময়ে আর আনন্দে স্তব্ধ হয়ে গেল। তার স্মৃতির পাতায় বহু বছর আগের সেই বিলাসবহুল হোটেলের তীব্র ঠান্ডা রাতের অপমানের কথাটি মনে পড়তে লাগল। নিয়তি আরও একবার নিয়মের খেলায় দুজনকেই একই চেনা সিলেট শহরে এনে আমনের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। এর কয়েকদিন পর নিজের বাবা আসলাম চৌধুরীর কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইল অনুমোদনের জন্য নিয়ে আফরিন স্বয়ং জেলাশাসকের সুসজ্জিত অফিসে গিয়ে পৌঁছাল। জেলাশাসকের কামরার দিকে এগিয়ে যাওয়ার সময় তার প্রতিটি পদক্ষেপে ভেতরের তীব্র ভয় আর ঘাবড়ানি স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেই মাত্র অনুমতি নিয়ে এসে ফাহিমের সেই রাজকীয় অফিস কক্ষের ভেতরে প্রবেশ করল, অমনি তার নজর টেবিলের ওপাশে সামনে বসে থাকা ফাহিমের ওপর গিয়ে পড়ল। এখন ফাহিমের অবয়ব আর চেহারায় পুরনো সেই মলিন সংগ্রামের জায়গায় এক দৃঢ় আত্মবিশ্বাস আর মেধার দীপ্তি ঝকমক করছিল। হ্যাঁ, সেই অতি সাধারণ ছেলেটি যে কখনো প্রচণ্ড শীতে রাস্তার ধুলোবালি মাখানো ধারে দাঁড়িয়ে চা বিক্রি করত, আজ সে নিজের মেধার জোরে পুরো সিলেট জেলার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব একা হাতে সামলাচ্ছিল। তার চোখে পদের এক গুরু গম্ভীরতা প্রকাশ পাচ্ছিল ঠিকই, কিন্তু তার সহজাত স্বভাবে আগের মতোই সেই একই শান্তি আর সরলতা পুরোপুরি বজায় ছিল।
ফাহিম নিজের কাজ থেকে আলতো করে আবার চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা আফরিনকে গভীরভাবে দেখল। সে তাকে এক পলকেই চিনে ফেলল, কিন্তু তার চেহারায় অতীতের কোনো ক্ষোভ বা রাগ প্রকাশ পেল না, আর না কোনো প্রতিশোধ নেওয়ার হীন অনুভূতি দেখা গেল। আগত অতিথির সাথে তার সার্বিক ব্যবহার আর আচরণ ছিল একবারে মার্জিত ও শান্ত। ফাহিমের এই চরম শান্ত, মার্জিত ও বিনয়ী আচরণটাই আফরিনকে মনের ভেতর থেকে কেমন যেন এক অপরাধবোধের অতল গহ্বরে ডুবিয়ে দিচ্ছিল। সে লজ্জিত মুখে ফাইলের কাগজগুলো এগিয়ে দিল। ফাহিম গভীর মনোযোগে ফাইলটি পড়ে কোনোরকম দ্বিধা ছাড়াই তাতে স্বাক্ষর করে দিল। ফাইলটি ফেরত দেওয়ার সময় ফাহিম হালকা হেসে শান্ত গলায় বলল, আপনার কোম্পানির সব নথিপত্র ঠিক আছে, আফরিন চৌধুরী। সিলেটের উন্নয়নে আপনাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আফরিন চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ফাহিম দাপ্তরিক গাম্ভীর্য ঝেড়ে ফেলে ডাকল, আফরিন। সে ঘুরে দাঁড়াতেই ফাহিম চেয়ার ছেড়ে উঠে এসে বলল, সিলেট ছাড়ার আগে রহমত কাকা আমাকে সব বলে গিয়েছিলেন। সেদিন আপনাদের দেওয়া আঘাত যদি আমার আত্মসম্মান চূর্ণ করে থাকে, তবে আপনার আড়ালের এই ত্যাগ আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। আমি আজ এই চেয়ারে বসতে পারতাম না যদি না আপনি গোপনে আমার পড়াশোনার ভার নিতেন। আফরিনের চোখ ফেটে জল চলে এলো। সে বলল, আমাকে ক্ষমা করে দিও ফাহিম, আমি কোনো উপকার করিনি, নিজের বন্ধুদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করেছি মাত্র। ফাহিম মাথা নেড়ে বলল, মানুষের আসল পরিচয় তার অতীতে নয়, তার পরিবর্তনে। আপনি শুধু নিজেকেই বদলাননি, আমার জীবন বদলে দিয়েছেন। প্রকৃত সম্পদ টাকায় থাকে না, মানুষের মনে থাকে, যা আপনি প্রমাণ করেছেন। অফিসের গাম্ভীর্য ছাপিয়ে সেখানে এক গভীর মানবিকতার আলো ছড়িয়ে পড়ল। একসময় যে তরুণ অপমানের মেঝেতে বসে কাঁদা কুড়িয়েছিল, আজ সে নিজের যোগ্যতায় সম্মানের সর্বোচ্চ চূড়ায় বসে বিত্তের সেই অহংকারহীন সুন্দর রূপকে পরম শ্রদ্ধায় বিদায় জানাল। হতাশার এক চরম মুহূর্তে ফাহিম যখন জীবনের কাছে প্রায় হার মেনে নিচ্ছিল, ঠিক তখনই মনের কোনো এক কোণে মায়ের শেষ স্বপ্নটা তাকে বাঁচিয়ে রাখত। যে কোনো মূল্যে পড়াশোনাটা তাকে চালিয়ে যেতেই হবে, এই ছিল তার একমাত্র সংকল্প। একদিন তীব্র ক্ষুধা আর জীর্ণ শরীরে হাঁটতে হাঁটতে ফাহিম এসে পৌঁছাল রহমত আলীর এই ছোট্ট চায়ের দোকানে। বৃদ্ধের কাছে দুমুঠো খাবারের বিনিময়ে যে কোনো কাজ দেওয়ার আকুতি জানাল সে। কোনো টাকার প্রয়োজন ছিল না তার, শুধু বেঁচে থাকার জন্য একটু খাবারের বড্ড দরকার ছিল। রহমত আলী পরম মমতায় তাকে নিজের কাছে আশ্রয় দিলেন। ধীরে ধীরে ফাহিম হয়ে উঠল তার নিজের সন্তানের মতো। দিনে চায়ের দোকান সামলানো আর রাতে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করা, এই ছিল তার দিনলিপি। তীব্র ঠান্ডা, পেটের ক্ষুধা আর চরম দারিদ্র্যকেও সে তার স্বপ্নের পথে বাধা হতে দেয়নি। রহমত আলীর মুখে ফাহিমের এই সংগ্রামের কথা শুনে আফরিন ভেতরে ভেতরে ভেঙে পড়ল। গতরাতের প্রতিটি অপমানজনক দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। যে ছেলেটিকে নিয়ে তার ধনী বন্ধুরা অকারণ উপহাস করছিল, সে আসলে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা একা লড়ছিল। আফরিনের মনের ভেতর এক তীব্র অপরাধবোধ জন্ম নিল। সে প্রথমবার উপলব্ধি করল, প্রকৃত সম্মান টাকা বা বংশমর্যাদা দিয়ে কেনা যায় না, তা অর্জন করতে হয় সততা আর চরিত্র দিয়ে। লজ্জায় ও অনুশোচনায় তার চোখ ভিজে উঠল। সে মনে মনে একটি দৃঢ় সিদ্ধান্ত নিল, ফাহিমের এই পবিত্র স্বপ্নকে সে কিছুতেই ভেঙে যেতে দেবে না। তবে সে জানত ফাহিম ভীষণ আত্মসম্মানী, কারো সরাসরি সাহায্য সে কখনো গ্রহণ করবে না। তাই আফরিন গোপনে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে রহমত আলীকে আড়ালে ডেকে বলল, ফাহিমের পড়াশোনার সমস্ত খরচ সে বহন করবে, কিন্তু ফাহিম যেন কোনোদিনও এই টাকার উৎসের কথা জানতে না পারে। রহমত আলী কিছুক্ষণ স্তব্ধ হয়ে আফরিনের দিকে তাকিয়ে রইলেন। তারপর তার বৃদ্ধ মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন, গতরাতের ঘটনাটি আফরিনের ভেতরের ঘুমন্ত মানুষটিকে পুরোপুরি জাগিয়ে তুলেছে। বাড়ি ফিরে আসার পরও আফরিনের জীবন আর আগের মতো রইল না। বন্ধুদের মেকি হাসি, দামি পার্টি আর আভিজাত্যের কোলাহল এখন তার কাছে বিষাক্ত লাগত। রাতের নির্জনতায় নিজের বিশাল ঘরের জানালায় দাঁড়িয়ে সে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকত, আর তার মনের পর্দায় ভেসে উঠত এক আত্মসম্মানী তরুণের ধূলিমলিন মুখ, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। ওদিকে ফাহিমের জীবন কাটছিল কঠোর পরিশ্রমে।
সূর্য ওঠার আগেই সে দোকান খুলে ঝাড়ু দিত, দূর থেকে জল আনা, উনুন ধরানো আর গ্রাহকদের চা দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। এত খাটুনির পরও তার মুখে কোনো অভিযোগ ছিল না। রহমত আলীও বয়সের ভারে নুয়ে পড়ছিলেন, কিন্তু ফাহিম তাকে কখনো একা হতে দেয়নি। তাদের এই সম্পর্ক তখন আর মালিক কর্মচারীর ছিল না, তা বাবা ছেলের এক পবিত্র বন্ধনের রূপ নিয়েছিল। আফরিন নিয়মিত বিরতিতে রহমত আলীর কাছে টাকা পৌঁছে দিত। সেই টাকায় ফাহিমের জন্য দরকারি বই কেনা ও পরীক্ষার ফি দেওয়া সহজ হল। ফাহিম ভাবত রহমত কাকা হয়তো নিজের জমানো টাকা থেকেই সব ব্যবস্থা করছেন, তাই কাকার প্রতি কৃতজ্ঞতায় সে আরও দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করল। রাতের বেলা যখন চারদিক নিঝুম হয়ে যেত, ফাহিম হ্যারিকেনের আলোয় পড়তে বসত। লোডশেডিং হলে রাস্তার স্ট্রিট লাইটের নিচে বসেও সে পড়া চালিয়ে যেত। কনকনে ঠান্ডায় হাত জমে গেলেও সে হাল ছাড়েনি। পেটের ক্ষুধা আর ক্লান্তি ভুলে সে শুধু বিসিএস অফিসার হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে আফরিন দূর থেকে গাড়ির কাচ নামিয়ে ল্যাম্পপোস্টের নিচে বসা এই অপরাজেয় যোদ্ধাকে দেখত। তার মনে ফাহিমের প্রতি শ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। প্রথমবারেই ফাহিম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হল। সাফল্যের খবর পেয়ে সে অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকাল। মনে হল মা যেন দূর থেকে তাকে আশীর্বাদ করছেন। রহমত কাকা তাকে জড়িয়ে ধরে শিশুর মতো কেঁদে ফেললেন। তবে চূড়ান্ত লড়াই তখনও বাকি। লিখিত পরীক্ষার প্রস্তুতি ছিল আরও কঠিন। ফাহিম দিন-রাত এক করে পড়াশোনায় ডুবে গেল। চোখে জবা ফুলের মতো লাল ক্লান্তি, কিন্তু মনে ছিল অদম্য জেদ। ওদিকে আফরিনও প্রতি রাতে স্রষ্টার কাছে ফাহিমের সাফল্যের জন্য প্রার্থনা করত। মৌখিক পরীক্ষার দিন ফাহিম তার একমাত্র পরিষ্কার পোশাকটি পরে দৃঢ় আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা কেন্দ্রে গেল। আর ঠিক সেই মুহূর্তে আফরিন এক নির্জন উপাসনালয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করছিল, যেন এই লড়াকু তরুণের মায়ের স্বপ্ন আজ সত্যি হয়। অবশেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। সফল প্রার্থীদের তালিকায় নিজের নাম ও রোল নম্বর দেখে ফাহিমের চোখ বেয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। যে ছেলেটি একসময় রাস্তার ধারে চা বিক্রি করত, সে আজ দেশের একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। রহমত কাকার আনন্দের সীমা রইল না। পুরো শহরে খবরটি ছড়িয়ে পড়ল। খবরের কাগজে বড় বড় অক্ষরে লেখা হলো তার এই অবিশ্বাস্য সংগ্রামের গল্প। সকালের চায়ের টেবিলে সেই খবর দেখে আফরিনের চোখও খুশির জলে ভিজে উঠল। তার নীরব প্রার্থনা আজ পূর্ণতা পেয়েছে। বিসিএস পাশের পর ফাহিমকে তার উচ্চতর প্রশিক্ষণের জন্য সিলেট ছেড়ে চলে যেতে হল। রওনা দেওয়ার আগের রাতে বৃদ্ধ রহমত কাকা আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। ফাহিমের হাত দুটি ধরে তিনি দীর্ঘ বছর ধরে লুকিয়ে রাখা সেই পরম সত্যটি প্রকাশ করে দিলেন। তিনি জানালেন তার বই কেনা থেকে শুরু করে পরীক্ষার ফি সবকিছুর পেছনে ছিল আসলাম চৌধুরীর মেয়ে আফরিনের গোপন অবদান। সত্যিটা শুনে ফাহিম স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটিকে সে অহংকারী ভেবেছিল, সেই আড়ালে থেকে তার জীবনটা এভাবে বদলে দিয়েছে। কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল, কিন্তু ততদিনে তার যাওয়ার সময় হয়ে গেছে। কয়েক বছর কেটে গেল। ফাহিম তার সততা ও মেধার জোরে দ্রুত পদোন্নতি পেয়ে নিজের চেনা সিলেট জেলাতেই সহকারী কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে দায়িত্ব পেল। একদিন এক দাপ্তরিক কাজে আসলাম চৌধুরীর কোম্পানির কিছু নথিপত্র অনুমোদনের জন্য আফরিনকে স্বয়ং সরকারি অফিসে আসতে হল। স্যারের রুমে প্রবেশ করতেই আফরিনের চোখ থমকে গেল। টেবিলের ওপাশে চমৎকার অফিসিয়াল পোশাকে বসে আছে ফাহিম। চোখে তার পদের গাম্ভীর্য, কিন্তু চেহারায় সেই আগের মতোই সরলতা। আফরিন লজ্জিত মুখে ফাইলটি এগিয়ে দিল। ফাইলটি সই করে আলতো হেসে বলল, ধন্যবাদ আফরিন চৌধুরী, আপনার ফাইলের সব কাগজ ঠিক আছে। আফরিন চলে যেতে উদ্যত হতেই ফাহিম চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। শান্ত গলায় বলল, রহমত কাকা আমাকে সব বলে গিয়েছিলেন। সেদিন হোটেলের মেঝেতে আপনার বন্ধুদের দেওয়া আঘাত যদি আমার আত্মসম্মান ভেঙে থাকে, তবে আপনার আড়ালের এই ত্যাগ আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। প্রকৃত সম্পদ মানুষের হৃদয়ে থাকে, যা আপনি প্রমাণ করেছেন। আফরিনের চোখ খুশির জলে ভিজে উঠল। একসময় যে তরুণ অপমানের মেঝেতে বসে চা পরিষ্কার করেছিল, আজ সে নিজের যোগ্যতায় সম্মানের সর্বোচ্চ আসনে বসে বৃত্তের সেই অহংকারহীন সুন্দর রূপকে পরম শ্রদ্ধায় বিদায় জানাল। পিতৃসম রহমত কাকার চোখ দিয়েও এই খুশির দিনে পরম আনন্দের অশ্রুধারা অনবরত বইতে লাগল। তিনি পরম মায়ায় ও আবেগে ফাহিমকে নিজের বুকের মধ্যে অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই জীর্ণ ও ছোট চায়ের দোকানে হঠাৎ করেই এক অভূতপূর্ব বাঁধ ভাঙা খুশির পরিবেশ তৈরি হয়ে গেল।
আশেপাশের ও রাস্তার চেনা অচেনা সব সাধারণ খেটে খাওয়া মানুষ ফাহিমের এই অভাবনীয় ও ঐতিহাসিক সাফল্যে তাকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে লাগল। সেখানে সমবেত হওয়া অনেকেই তার বিগত দিনগুলোর কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের দিনগুলোর কথা নিয়ে নিজেদের মধ্যে গভীর আলোচনা করছিল। আবার কিছু মানুষ তো চরম অবাক ও বিস্মিত হয়েছিল যে এত চরম দারিদ্র্য, অভাব আর তীব্র জীবন সংগ্রাম করা একটি সাধারণ পরিবারের ছেলে সব প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিকই পৌঁছে গেল। এর ঠিক পরের দিনই পুরো শহরের নামি দামি সব স্থানীয় ও জাতীয় খবরের কাগজে ফাহিমের জীবনের এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটি প্রধান শিরোনামে ছাপা হল, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, চায়ের দোকান থেকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, এক অদম্য তরুণের গল্প। এই অনুপ্রেরণামূলক খবরটি মুহূর্তের মধ্যে পুরো সিলেট শহরে এক প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। সকালবেলা চায়ের টেবিলে সেই খবরের কাগজের ওপর ব্যবসায়ী আসলাম চৌধুরীর কন্যা আফরিন চৌধুরীরও হঠাৎ চোখ পড়ল। খবরের কাগজে ফাহিমের হাসিমুখের সেই রাজকীয় ছবিটি পরিষ্কার দেখে অনুশোচনায় ও পরম শান্তিতে আফরিনের দুই চোখ মায়াবী জলে ভিজে এল। একই সাথে তার সুন্দর ঠোঁটের কোণে এক স্বর্গীয় হালকা তৃপ্তির হাসি ফুটে উঠল। তার অন্তরে গভীরভাবে মনে হল যেন তার নিজের মনে করা কোনো গোপন নীরব প্রার্থনা আজ সৃষ্টিকর্তার দরবারে পুরোপুরি মঞ্জুর ও পূরণ হয়ে গেছে। সে নিজের মনে মনে পরম করুণাময় আল্লাহর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে লাগল। তার মনে এক অন্যরকম গভীর গর্ব হচ্ছিল এই ভেবে যে ছেলেটিকে একসময় অহংকারী মানুষেরা বড় হোটেলে চরমহীন ও ছোট ভেবে অবহেলা করেছিল, সে আজ নিজের সততা ও মেধার জোরে পুরো সিলেট শহরের সর্বোচ্চ সম্মানের পাত্র হয়ে উঠেছে। জীবনে এত বড় সাফল্য পাওয়ার পরেও ফাহিমের চিরাচরিত স্বভাবে বা আচরণে বিন্দুমাত্র কোনো অহংকারের পরিবর্তন এলো না। সে তার আগের সাধারণ জীবনের মতোই অত্যন্ত শান্ত, ভদ্র, বিনয়ী ও মাটির মানুষ হয়েই সবার মাঝে রয়ে গেল। তার নিজের কাছে এই বিশাল সাফল্যটি শুধু একটি মর্যাদাপূর্ণ সরকারি চাকরি ছিল না, বরং এটি ছিল তার মৃত মায়ের শেষ স্বপ্ন আর পরম পূজনীয় রহমত কাকার আজীবনের নিঃস্বার্থ ভালোবাসা ও পরিশ্রমের এক মধুর ফলাফল। এবার সরকারি নিয়মানুযায়ী তাকে তার উচ্চতর ও চূড়ান্ত ট্রেনিংয়ের জন্য সিলেট শহর ছেড়ে বাইরে চলে যেতে হবে। ফাহিমের চলে যাওয়ার নির্দিষ্ট দিনটি যতই ক্রমশ কাছে ঘনিয়ে আসছিল, বৃদ্ধ রহমত কাকা মনের ভেতর থেকে ততই বেশি আবেগপ্রবণ ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। তার বৃদ্ধ মনে বারবার হচ্ছিল যেন তার নিজের আপন সন্তান দীর্ঘদিনের মায়ার বাঁধন ছিঁড়ে তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ট্রেনিংয়ে রওনা দেওয়ার ঠিক আগের রাতে রহমত কাকা চায়ের দোকান বন্ধ করে অনেকক্ষণ যাবৎ গভীর এক নীরবতায় চুপ করে বসে রইলেন। তার বৃদ্ধ চেহারায় এক ধরনের চাপা ছটফটানি, দুঃখ ও অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। অবশেষে অনেক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে তিনি ফাহিমকে নিজের বুকের মধ্যে চেপে রাখা সেই পরম সত্যটা অকপটা বলে দিলেন, যা দীর্ঘ অনেক বছর ধরে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা হয়েছিল। তিনি ফাহিমকে পরিষ্কার ও বিস্তারিতভাবে জানালেন যে তার কঠিন সময়ে পড়াশোনা চালানো, দামি দামি বই কেনা এবং পরীক্ষার ফি জোগানোর সমস্ত খরচের পেছনে আসলে আসলাম চৌধুরীর মেয়ে আফরিন চৌধুরীর অবদান ও হাত ছিল। হ্যাঁ, সেই অভিজাত ও রূপবতী মেয়েটি, যার বন্ধুদের সামনে এক জাঁকজমকপূর্ণ রাতে তাকে মেঝেতে বসে তীব্র অপমান ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, পর্দার আড়ালে থেকে সেই মেয়েটি পরবর্তীতে ফাহিমের জীবনের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ সাহায্যকারী হয়ে গিয়েছিল। রহমত কাকার মুখ থেকে এই অবিশ্বাস্য সত্যিটা শোনার পর ফাহিম কিছুক্ষণের জন্য পাথরের মতো একবারে নিস্তব্ধ ও শান্ত হয়ে বসে রইল। তার মনের গহীন কোণে একই সাথে হাজারো রকমের বিস্ময়, গভীর আবেগ ও অনুভূতির ঝড় একসাথে জেগে উঠতে লাগল। যে অহংকারী ও ধনী মেয়েটিকে সে এতদিন কেবল এক উদ্ধত ও নিষ্ঠুর প্রকৃতির ভেবেছিল, সে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রচার ছাড়াই তার চোখের পবিত্র স্বপ্নগুলোকে নির্মম পরিস্থিতির চাপে ভেঙে চুরমার হতে দেয়নি। সে আজ গভীরভাবে বুঝতে পারল যে এই বিচিত্র জীবনে অনেক সময় মানুষের ভেতরের আসল সুন্দর পরিচয়টি পরিস্থিতি ভেদে একটু দেরিতেই প্রকাশ পায় ও মানুষের সামনে বোঝা যায়। রহমত কাকা ফাহিমকে আরও জানালেন যে আফরিন সবসময় নিজের মন থেকে এটাই চেয়েছিল যে তার এই বড় আর্থিক সাহায্যের সত্যিটা যেন ফাহিমের সামনে কোনোদিনও প্রকাশ না পায়।
কিন্তু ফাহিম এখন এত বড় কর্মকর্তা হয়ে চিরকালের জন্য চলে যাচ্ছে দেখে বৃদ্ধ রহমত কাকা এই বিশাল সত্যির গোপন বোঝা নিজের মনে আর চেপে নিয়ে তাকে বিদায় দিতে পারছিলেন না। সেই রহস্যময় ও আবেগী রাতে ফাহিম বিছানায় শুয়ে অনেকক্ষণ পর্যন্ত চোখের পাতা এক করতে পারল না। বন্ধ চোখের পর্দায় তার মনে বারবার আফরিনের সেই মায়াবী ও অপরাধ বোধে ভরা মুখটি অবিরত ভাসতে থাকল। সে কৃতজ্ঞ চিত্তে বুঝতে পারল যে ওই মেয়েটি আড়ালে থেকে শুধু তাকে টাকা পয়সা দিয়ে সাহায্যই করেনি, বরং প্রকারান্তরে তার পুরো অন্ধকার জীবনটাকেই আলোর পথ দেখিয়ে চিরতরে বদলে দিয়েছে। ঠিক সেই নির্জন রাতেই সে নিজের মনের গভীরে অত্যন্ত দৃঢ়ভাবে ঠিক করে নিল যে জীবনে উপযুক্ত সময় ও সুযোগ এলে সে আফরিনের এই নিঃস্বার্থ মহৎ উপকারের ঋণ অবশ্যই শ্রদ্ধার সাথে শোধ করবে। এর কয়েকদিন পর ফাহিম নিজের উচ্চতর ট্রেনিংয়ের উদ্দেশ্যে অবশেষে সিলেট শহর ছেড়ে অন্য গন্তব্যে রওনা হয়ে চলে গেল। বৃদ্ধ রহমত কাকা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে দূর থেকে তাকে চলে যেতে দেখছিলেন এবং বিদায় লগ্নে তার দুই চোখ পরম স্নেহে ভেজা থাকলেও বৃদ্ধ চেহারার বলিরেখায় এক অনন্য গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। এভাবে ক্যালেন্ডারের পাতা উল্টে সময় তার নিজস্ব গতিতে ধীরে ধীরে কেটে যেতে লাগল। সফলভাবে দীর্ঘ ট্রেনিং শেষ হওয়ার পর অবশেষে জীবনের সেই পরম কাঙ্ক্ষিত দিনটিও চলে এলো, যখন ফাহিম আহমেদের প্রথম চাকুরিকালীন পোস্টিং খোদ সিলেট জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদ অর্থাৎ জেলা শাসক ডিসি হিসেবে নির্ধারিত হল। নিজের খবরের কাগজে এই অভূতপূর্ব ও চমকপ্রদ পোস্টিংয়ের খবরটি শুনে আফরিন চৌধুরী কিছুক্ষণের জন্য বিস্ময়ে ও আনন্দে একবারে স্তব্ধ ও চুপ হয়ে গেল। তার স্মৃতির পাতায় বহু বছর আগের সেই বিলাসবহুল হোটেলের তীব্র ঠান্ডা রাতের অপমানের কথাটি হু হু করে মনে পড়তে লাগল। এক অদ্ভুত নিয়তি আরও একবার নিয়মের খেলায় দুজনকেই একই চেনা সিলেট শহরে এনে সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছে। এর কয়েকদিন পর নিজের বাবা আসলাম চৌধুরীর কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরি ফাইল অনুমোদনের জন্য নিয়ে আফরিন স্বয়ং জেলাশাসকের সুসজ্জিত ও গম্ভীর অফিসে গিয়ে পৌঁছাল। জেলাশাসকের কামরার দিকে এগিয়ে যাওয়ার সময় তার প্রতিটি পদক্ষেপে ভেতরের তীব্র ভয়, দ্বিধা ও ঘাবড়ানি স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেই মাত্র অনুমতি নিয়ে সে ফাহিমের সেই রাজকীয় অফিস কক্ষের ভেতরে প্রবেশ করল, অমনি তার উৎসুক নজরটি টেবিলের পাশে সামনে বসে থাকা ফাহিমের ওপর গিয়ে পড়ল। এখন ফাহিমের অবয়ব ও চেহারায় পুরনো সেই মলিন সংগ্রাম বা ক্লান্তির জায়গায় এক দৃঢ় আত্মবিশ্বাস ও মেধার দীপ্তি ঝকমক করছিল। হ্যাঁ, সেই অতি সাধারণ ছেলেটি যে কখনো প্রচণ্ড শীতে রাস্তার ধুলোবালি মাখানো ধারে দাঁড়িয়ে চা বিক্রি করত, আজ সে নিজের মেধার জোরে পুরো সিলেট জেলার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব একা হাতে সামলাচ্ছিল। তার চোখে পদের এক গুরুগম্ভীর গাম্ভীর্য প্রকাশ পাচ্ছিল ঠিকই, কিন্তু তার সহজাত স্বভাবে ও ব্যবহারে আগের মতোই সেই একই শান্তি আর অনিন্দ সরলতা পুরোপুরি বজায় ছিল। ফাহিম নিজের কাছ থেকে আলতো করে আবার চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা আফরিনকে গভীরভাবে দেখল। সে তাকে এক পলকেই চিনে ফেলল, কিন্তু তার সরকারি কর্মকর্তা সুলভ চেহারায় অতীতের কোনো ক্ষোভ বা রাগ প্রকাশ পেল না, আর না কোনো প্রতিশোধ নেওয়ার বিন্দুমাত্র হীন অনুভূতি দেখা গেল। আগত অতিথির সাথে তার সার্বিক ব্যবহার ও আচরণ ছিল একবারে মার্জিত ও শান্ত। ফাহিমের এই চরম শান্ত, মার্জিত ও বিনয়ী আচরণটাই আফরিনকে মনের ভেতর থেকে কেমন যেন এক অপরাধ বোধে চুরমার করে ভেঙে দিচ্ছিল। যদি ফাহিম আজ নিজের ক্ষমতার দাপটে তাকে সবার সামনে কটু কথা বলে বা পুরনো কথা তুলে অপমান করত, তবে হয়তো আফরিনের মনের ভেতর ততটা তীব্র কষ্ট হতো না, যতটা কষ্ট ফাহিমের এই নীরবতা, সৌজন্য ও পরম শান্তি তাকে দিচ্ছিল। তীব্র লজ্জায় ও আবেগে আফরিনের দুই হাত হালকা কাঁপছিল। সে কোনো মতে নিজের কাঁপানো হাত দিয়ে কোম্পানির ফাইলটি ফাহিমের টেবিলের ওপর নামিয়ে রেখে দিল। সেই স্তব্ধ মুহূর্তে অপমানে ও অনুশোচনায় তার মুখের ভেতরের সব কথা বা শব্দ কে যেন কেড়ে নিয়েছিল। তার কথা বলার শক্তি একবারে শেষ হয়ে গিয়েছিল। সে নিজের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও নিজের দুই চোখের মণিকোঠায় জেগে ওঠা তীব্র অপরাধ বোধ ও লজ্জাকে ফাহিমের সামনে আর লুকাতে পারছিল না।
তার মনের অন্তরালে বারবার মনে হচ্ছিল যে নিষ্ঠুর জীবন আজ তাকে নাটকের মতো এমন এক সত্যের মুখোমুখি জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে কোনো মানুষের আসল মূল্য বা মর্যাদা শুধু তার খাঁটি চরিত্র আর মেধা দিয়ে ঠিক হয়, বংশের অন্ধ অহংকার বা টাকা পয়সা দিয়ে নয়। ফাহিম অত্যন্ত স্বাভাবিক ও পেশাদারভাবে ফাইলের পাতাগুলো দেখল এবং কলম দিয়ে নিজের দাপ্তরিক কাজটুকু করতে থাকল। তার চেহারায় বিন্দুমাত্র ক্ষমতার বা পদের অহংকার প্রকাশ পেল না। সমাজের এত বড় এবং প্রভাবশালী পদে পৌঁছানোর পরেও তার ভেতরের অন্তরালে সেই পুরনো সাধারণ সরলতা আর মানুষের প্রতি বিনয় অক্ষুণ্ণভাবে বেঁচেছিল, এবং আর ঠিক এই অনন্য মহৎ গুণটাই তাকে সমাজের বাকি সাধারণ মানুষদের থেকে একদম আলাদা ও অনন্য করে তুলত। জীবন সংগ্রাম তার ব্যক্তিত্বকে রুক্ষ বা কঠোর করেনি, বরং তাকে ভেতর থেকে আরও বেশি সহনশীল ও গভীর করে তুলেছিল। যখন আফরিন কাজ শেষে সজল চোখে সেই অফিস কক্ষ থেকে বাইরে বের হল, তখন অনুশোচনায় তার দুই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। তার মনে গভীরভাবে অনুভূত হচ্ছিল যে সময় ও জীবন রাস্তার ধারের ওই সাধারণ চা বিক্রেতা ছেলেটিকে শুধু ক্ষমতার আসনে একজন বড় সরকারি কর্মকর্তাই বানায়নি, বরং তাকে আত্মিক ও মানসিক দিক থেকে একজন অনেক মহান মানুষও বানিয়ে দিয়েছে। সিলেটের সেই মনোরম সন্ধ্যাটি সেদিন প্রকৃতিগতভাবে একটু অন্যরকম ও মায়াবী মনে হচ্ছিল, কিন্তু আফরিন চৌধুরীর মনের ভেতরে গত কয়েকদিন ধরে অনবরত এক অদ্ভুত মানসিক তোলপাড় ও অস্থিরতা চলছিল। জেলা শাসকের সেই বিশাল অফিসে ফাহিমের সাথে সামনাসামনি দেখা হওয়ার পর থেকে তার চিন্তাভাবনার জগৎ পুরোপুরি বদলে গিয়েছিল। সে নিজের মনে যতই ফাহিমের এই অভাবনীয় সাফল্যের কথা ও তার ত্যাগের কথা ভাবত, ততই তার নিজের পুরনো অহংকারী ব্যবহারের কথা মনে পড়ে তীব্র লজ্জা ও অনুশোচনা অনুভব হতো। এখন ফাহিমের প্রতি তার মনের মণিকোঠায় শুধু এক বুক গভীর সম্মানই নয়, বরং এক অজানা পবিত্র কান ও ভালোবাসাও নিঃশব্দে তৈরি হয়ে গিয়েছিল। এমনই এক পরন্ত সন্ধ্যায় সে নিজের গাড়ি নিয়ে হঠাৎ করেই সেই চেনা পুরনো নির্জন রাস্তায় গিয়ে পৌঁছে গেল, যেখানে একসময় বৃদ্ধ রহমত কাকার সেই ছোট্ট ভাঙাচুরা চায়ের দোকানটি থাকত। সেই চেনা পিচ ঢালা রাস্তা, ধুলোবালি মাখা সেই পুরনো মোড় আজও অবিকল আগের মতোই সেখানে উপস্থিত ছিল, কিন্তু কালের নিয়মে সেখানকার চিরচেনা কিছু জিনিস চিরতরে বদলে গিয়েছিল। রহমত কাকার চায়ের দোকানটি আজ পুরোপুরি তালাবদ্ধ ও বন্ধ পড়েছিল। সেখানে আর আগের দিনগুলোর মতো ধোঁয়া ওঠা চায়ের মিষ্টি সুবাস আর সাধারণ মেহনতি মানুষের চিরচেনা কোলাহল বা আড্ডা ছিল না। সেই পরিত্যক্ত জায়গার একাকিত্ব ও নিথর নীরবতা আফরিনের মনকে এক অজানা আশঙ্কায় ভীষণ অস্থির করে তুলতে লাগল। সে ব্যাকুল হয়ে আশেপাশের কিছু দোকানদার ও মানুষের কাছে জিজ্ঞেস করলে অত্যন্ত দুঃখের সাথে জানতে পারল যে আজ থেকে ঠিক কয়েক মাস আগে বৃদ্ধ রহমত কাকা বার্ধক্যজনিত কারণে এই পৃথিবী ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন। বৃদ্ধের মৃত্যুর এই আকস্মিক ও মর্মান্তিক কথা শুনেই যেন ক্ষণিকের জন্য আফরিনের পায়ের তলার মাটি একবারে সরে গেল। তার দুই চোখ নিমেষেই নোনা জলে কানায় কানায় ভরে এলো, এবং সে অত্যন্ত ধীর ও ভারী পায়ে সেই তালাবদ্ধ বন্ধ চায়ের দোকানের একদম সামনে গিয়ে থমকে দাঁড়াল। পরম স্নেহশীল রহমত কাকার এই অকাল মৃত্যুর খবর শুনে আফরিন মনের ভেতর থেকে একবারে চুরমার হয়ে ভেঙে পড়ল। তার ডুকরে ওঠা মনে হল যে নিষ্ঠুর জীবন আজ সেই মহান মানুষটিকে চিরতরে কেড়ে নিয়েছে, যিনি কোনো নিজের স্বার্থ ছাড়াই এক নিঃস্ব ও ভেঙে পড়া এতিম ছেলেকে নতুন করে অন্ধকার থেকে আলোয় বাঁচতে শিখিয়েছিলেন। যদি পরম দয়ালু রহমত কাকা সেদিন ক্ষুধার্ত ফাহিমের হাতখানি শক্ত করে না ধরতেন, তবে হয়তো এই মেধাবী ছেলেটি নিষ্ঠুর জীবনের কঠিন ভিড়ে কোনো অন্ধ গলিতে চিরকালের জন্য হারিয়ে যেত। এই বেদনার কথা ভেবে আফরিনের চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে লাগল, এবং সে জীবনের এই মোড়ে এসে প্রথমবার খাঁটি সত্য বুঝতে পারল যে জগতের কিছু মানুষ হয়তো পোশাকে ও অর্থে গরিব অবশ্যই হয়, কিন্তু তাদের ভেতরের উদার হৃদয়টি পৃথিবীর নামি দামি সবচেয়ে ধনী মানুষদের চেয়েও অনেক বেশি বড় ও আকাশসম হয়। ওদিকে চাকুরিজীবী ফাহিমের বাস্তব জীবন এখন পুরোপুরি রাজকীয়ভাবে বদলে গিয়েছিল, এবং জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা বা জেলা শাসক হওয়ার পর খোদ পুরো সিলেট শহরের আপামর জনসাধারণ তাকে এক বুক গভীর সম্মান করত। সাধারণ মানুষ এখন তার অমায়িক সততা, নিষ্ঠা আর অনুকরণীয় সরলতার গল্প ও দৃষ্টান্ত সমাজের সর্বত্র দিতে শুরু করেছিল।
কিন্তু জীবনে এত বড় আকাশচুম্বী সাফল্য পাওয়ার পরেও ফাহিমের মনের ভেতরে এক গভীর শূন্যতা আর একাকিত্ব বিরাজ করছিল। যে মানুষটি তার জীবনের প্রতিটি কঠিন লড়াইয়ে ছায়ার মতো পাশে ছিলেন, সেই পিতৃসম রহমত কাকা আজ তার এই গৌরবময় দিনটি দেখে যাওয়ার জন্য বেঁচে নেই। এই হাহাকার তাকে প্রতিনিয়ত পুরাত। এর সাথে যুক্ত হয়েছিল আফরিনের সেই গোপন ঋণের কথা, যা জানার পর থেকে কৃতজ্ঞতার এক বিশাল ভার সে বুকে বয়ে বেড়াচ্ছিল। ঠিক তেমনই এক নিঝুম সন্ধ্যায় ফাহিম প্রোটোকল আর সরকারি গাড়ির বহর সরিয়ে রেখে একাই ছদ্মবেশে সাধারণ পোশাকে বেরিয়ে পড়েছিল। উদ্দেশ্য ছিল পুরনো সেই চায়ের দোকানের সামনে গিয়ে রহমত কাকার স্মৃতিগুলোকে আর একবার ছুঁয়ে আসা। ধীর পায়ে হাঁটতে হাঁটতে যখন সে তালাবদ্ধ জীর্ণ দোকানটির সামনে এসে দাঁড়াল, তখন তার চোখ আটকে গেল। সে দেখল সেই বন্ধ দোকানের ঝাপসা দরজায় হাত রেখে এক তরুণী অঝরে কাঁদছে। ধুলোবালির সেই পুরনো মোড়ে ল্যাম্পপোস্টের আবছা আলোয় ফাহিম এক পলকেই চিনতে পারল অবয়বটিকে। সে আর কেউ নয়, আফরিন চৌধুরী। ঠিক যেন নিয়তির বৃত্ত সম্পূর্ণ হল। কয়েক বছর আগে এই হোটেলের সামনে দাঁড়িয়ে যে আফরিন অহংকারে অন্ধ ছিল, আজ সেই অনুশোচনার অশ্রু চোখে নিয়ে এই জীর্ণ বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো ধুয়ে ফেলছে। ফাহিম ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়াল। শান্ত অথচ গভীর কণ্ঠে ডাকল, আফরিন চৌধুরী। আফরিন চমকে পেছনে তাকাল। জেলা শাসক ফাহিম আহমেদকে নিজের এত কাছে প্রোটোকলহীন অবস্থায় দেখে সে স্তব্ধ হয়ে গেল। নিজের চোখের জল মোছারও শক্তি যেন সে হারিয়ে ফেলল। ফাহিম হালকা হেসে শান্ত গলায় বলল, রহমত কাকা চলে যাওয়ার আগের রাতে আমাকে সব বলে গিয়েছিলেন। এই জীর্ণ দোকানটি হয়তো আজ বন্ধ, কিন্তু আপনি আড়ালে থেকে আমার পড়াশোনার যে দায়িত্ব নিয়েছিলেন তার আলো আজ পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। সেদিন আপনার বন্ধুদের দেওয়া আঘাত যদি আমার আত্মসম্মান ভেঙে থাকে, তবে আপনার এই গোপন ত্যাগ আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। আমি আজ এই চেয়ারে বসতে পারতাম না যদি না আপনি গোপনে আমার পাশে দাঁড়াতেন। আফরিনের চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। সে নিচু গলায় বলল, আমাকে ক্ষমা করে দিও ফাহিম। আমি কোনো উপকার করিনি, শুধু নিজের অহংকারের আর বন্ধুদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম। আমি আজ খুব একা। ফাহিম আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষের আসল পরিচয় তার অতীতে নয় আফরিন, তার পরিবর্তনে। আপনি শুধু নিজেকেই বদলাননি, আড়াল থেকে আমার জীবনটাও বদলে দিয়েছেন। রহমত কাকা আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তার শেখানো উদারতা আর ভালোবাসা আমাদের মাঝে রেখে গেছেন। প্রকৃত সম্পদ টাকায় থাকে না, মানুষের মনে থাকে, যা আপনি প্রমাণ করেছেন। সিলেটের সেই মায়াবী সন্ধ্যায় রাস্তার ধারের পুরনো ল্যাম্পপোস্টের আলোয় দুই ভিন্ন জগতের মানুষ এক অদ্ভুত এবং পবিত্র সত্যের মুখোমুখি দাঁড়িয়ে রইল। একসময় যে তরুণ অপমানের মেঝেতে বসে কাদা কুড়িয়েছিল, আজ সে নিজের যোগ্যতায় সম্মানের সর্বোচ্চ আসনে বসে বিত্তের সেই অহংকারহীন সুন্দর রূপকে পরম শ্রদ্ধায় আপন করে নিল। জীবন আর নিয়তির এই অদ্ভুত খেলায় শেষ পর্যন্ত জয় হল সততা, সংগ্রাম আর এক নিঃস্বার্থ অনুশোচনার। ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পরেও ফাহিম তার ফেলে আসা কষ্টের দিনগুলোকে এক মুহূর্তের জন্যও ভোলেনি। তার সুবিশাল সরকারি বাংলোর সুউচ্চ দেয়াল আর জাঁকজমকপূর্ণ বিলাসবহুল ঘরের আরাম আয়েশের মাঝে বসেও সে রাতের আধারে রাস্তার ধারের সেই ভাঙাচোরা ছোট্ট চায়ের দোকানের স্মৃতিগুলোকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করত। তার মনের মণিকোঠায় পিতৃসম রহমত কাকার জন্য পুরনো সেই একই সম্মান, শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসা আজও অবিকল বেঁচেছিল। এর কিছুদিন পর আফরিন জেলাশাসকের অফিস মারফত একটি বিশেষ বার্তা পেল। খোদ জেলাশাসক ফাহিম আহমেদ তাকে সরকারি বাংলোয় ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়েছেন। আকস্মিক এই খবরটি শোনা মাত্রই আফরিনের বুকের স্পন্দন অনেক গুণ বেড়ে গেল। ক্ষমতার আসনে বসা ফাহিম আজ তাকে ডেকে কী বলতে চায় তা সে কিছুতেই মেলাতে পারছিল না। দিন গড়িয়ে সন্ধ্যা নামার মুখে মুখে সে অত্যন্ত ধীর পায়ে ও তীব্র দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সেই সুরম্য সরকারি বাংলোর ফটকে গিয়ে পৌঁছাল।
বাংলোর চারিপাশে কড়া পুলিশি নিরাপত্তা আর রাজকীয় আবহ আফরিনের মনে বহু বছর আগের সেই চেনা ঘাবড়ানি ও অজানা আতঙ্ক আবার তীব্রভাবে ফিরিয়ে আনল। বসার ঘরে ফাহিম অত্যন্ত শান্ত ও সৌম্য মূর্তিতে বসেছিল। তার দীপ্ত চেহারায় পদের গাম্ভীর্যের মাঝেও সেই চিরচেনা অমায়িক সরলতা খেলা করছিল। কিছুক্ষণ সেই বিশাল ঘরে এক পিনপতন নীরবতা বজায় রইল। সেই জমাট বাঁধা নীরবতার দেয়াল ভেঙে ফাহিম যখন কথা বলা শুরু করল, আফরিনের চোখজোড়া মুহূর্তের মধ্যে জলে ভিজে গেল। ফাহিম জানাল, পরম পূজনীয় রহমত কাকা এই পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার ঠিক কিছুদিন আগে তাপি প্রতি অতীতের লুকানো সমস্ত সত্য অকপটে বলে গিয়েছিলেন। তিনি ফাহিমের হাত ধরে এই ধ্রুব সত্যিটা পরম মমতায় জনিয়ে গিয়েছিলেন যে তার জীবনের চরম সংকটের দিনগুলোতে পড়াশোনা চালানো, মূল্যবান বই কেনা আর পরীক্ষার ফি জমা দেওয়ার পেছনে দীর্ঘ বছর ধরে আসলে আফরিনেরই করুণাময় হাত ও আর্থিক অবদান ছিল। ফাহিমের মুখে এই সত্য স্বীকারোক্তি শুনে লজ্জায় ও আবেগে আফরিনের মাথা একদম নিচু হয়ে গেল। তার বুকের ভেতরে মনে হল যেন এত বছর ধরে পরম সযত্নে লুকিয়ে রাখা তার প্রতিটি গোপন অনুভূতি ও ত্যাগ আজ এক নিমেষেই সামনে উন্মোচিত হয়ে পড়েছে। কোনো জাগতিক স্বার্থ বা আশা ছাড়াই শুধু একটি অবহেলিত সৎ মানুষের চোখের স্বপ্নকে বাঁচানোর জন্য সে এই নীরব লড়াই লড়েছিল। আফরিনের অশ্রুসিক্ত চোখ দেখে ফাহিমের গম্ভীর চোখেও আজ এক অদ্ভুত কৃতজ্ঞতার আর্দ্রতা নেমে এল। সে নিজের জীবনের কোনো এক মুহূর্তে কখনো কল্পনাও করতে পারেনি যে সমাজের যেই উচ্চবিত্ত আভিজাত্যের মেয়েটির যাপিত জগৎ আর মতো ছিন্নমূলের থেকে যোজন যোজন আলাদা ছিল, সেই মেয়েটি একদিন গোপনে তার ভাঙা জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও ভরসা হয়ে উঠবে। সে আজ মনের গভীর থেকে পুরোপুরি বুঝতে পারছিল যে বহু বছর আগের সেই উৎসবের রাতে হোটেলে শুধু তার একার নিষ্ঠুর অপমানই হয়নি, বরং সেই অপমানের আগুনেই প্রকারান্তরে আফরিনের ভেতরের ঘুমন্ত মনুষ্যত্ব ও বিবেকও নতুন করে জেগে উঠেছিল। সেই গভীর মাহেন্দ্রক্ষণে দুজনের কথোপকথনের জন্য মুখের কোনো লৌকিক শব্দের আর বিন্দুমাত্র প্রয়োজন ছিল না। দীর্ঘ বছরের পর বছর ধরে মনের ভেতর বয়ে বেড়ানো চাপা কষ্ট, একাকী সংগ্রাম, আফরিনের অপরাধবোধ আর ফাহিমের গভীর সম্মান সবকিছুই যেন তাদের নির্বাক চোখের চাউনিতে স্পষ্ট হয়ে উঠেছিল। নিয়তি আজ দুজনকে সমাজের দুটি সম্পূর্ণ আলাদা মেরুর পথে ঘুরিয়ে ফিরিয়ে অবশেষে জীবনের একই মোহময় মোড়ে এনে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। ধীরে ধীরে ফাহিম নিজের মনের গহীনে সযত্নে লুকিয়ে রাখা ভালোবাসার কথাও আলতো করে প্রকাশ করে দিল। তার মনের অন্তরালে এখন শুধু অতীতের কোনো অনুশোচনা বা কৃতজ্ঞতাই ছিল না, বরং আফরিনের প্রতি এক পবিত্র ও সত্যিকারের শাশ্বত প্রেম জন্ম নিয়েছিল। সে আফরিনের ভেতরের মহান চরিত্র, দয়া আর তার আত্মসম্মানের পবিত্র অনুভূতির সাথে নিজের আত্মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল। তার অন্তরাত্মায় তীব্রভাবে মনে হতে শুরু করেছিল যে নিজের এই একা জীবনের ইতিহাসে প্রথমবারের মতো সে কোনো একজন মানুষকে এত গভীরভাবে নিজের মন থেকে বুঝতে ও আপন করতে পেরেছে। এর ঠিক কয়েকদিন পর ফাহিম বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসলাম চৌধুরীর বিশাল আলিশান বাড়িতে গিয়ে পৌঁছাল। ধনাঢ্য আসলাম চৌধুরী আগে থেকেই খোদ জেলাশাসক ফাহিমের অসাধারণ বলিষ্ঠ ব্যক্তিত্ব, কর্মদক্ষতা আর অবিচল সততার প্রতি মনে মনে ভীষণ মুগ্ধ ছিলেন। ফলে যখন তিনি নিজের মুখে তাদের দুজনের এই পবিত্র সম্পর্কের ও ভালো লাগার কথা জানতে পারলেন, তখন কোনো রকম দ্বিমত বা সামাজিক বাধা ছাড়াই এই সুন্দর বিয়ের সম্পর্কটি অত্যন্ত আনন্দের সাথে মেনে নিলেন। হয়তো জীবনের এই প্রান্তে এসে প্রবীণ এই ব্যবসায়ীও খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে কোনো মানুষের আসল বড় পরিচয় তার সিন্দুকের জমানো টাকা পয়সা বা ঐশ্বর্য দিয়ে হয় না, বরং তা নির্ধারিত হয় মানুষের ভেতরের সুন্দর সংস্কার, শিক্ষা আর সততার সংগ্রাম দিয়ে। এরপর মুহূর্তের মধ্যে পুরো সিলেট শহর জুড়ে এই আদর্শ যুগলের রাজকীয় বিয়ের জাঁকজমকপূর্ণ আলোচনা ও গুঞ্জন শুরু হয়ে গেল। তাদের সেই শুভ পরিণয় অবশ্যই অত্যন্ত জমকালো, বর্ণিল ও আভিজাত্যে ভরপুর ছিল, যেখানে দেশ ও শহরের নামিদামি বড় বড় গুণীজনেরা বরকনেকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন। রংবেরঙের আলোকসজ্জার আলোতে যেন পুরো সিলেট শহর তোলপাড় হয়ে ঝলমল করে উঠল এবং চারদিকের বাতাসে এক অনাবিল খুশির সুর ও পরিবেশ বিরাজ করছিল। কিন্তু চারপাশের এত বিশাল রাজকীয় বিয়ের জমকালো আয়োজন আর বাদ্যবাজনার মাঝেও ফাহিমের অবচেতন মনটি বারবার শুধু একজন মানুষের অবয়বকেই খুঁজছিল। তিনি আর কেউ নন, তার পরম শ্রদ্ধেয় প্রয়াত রহমত কাকা। শুভ বিয়ের পবিত্র আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কয়েকদিন পর
এক শান্ত পরন্ত সন্ধ্যায় ফাহিম এবং আফরিন দুজনে মিলে আলতো পায়ে সেই চেনা পুরনো নির্জন রাস্তায় গিয়ে পৌঁছাল, যেখানে একসময় বৃদ্ধ রহমত কাকার সেই ভাঙাচোরা চায়ের দোকানটি স্মৃতি হয়ে থাকত। চায়ের দোকানটি আজও আগের মতোই নিথর ও তালাবদ্ধ অবস্থায় বন্ধ ছিল। ফাহিম তার সুসজ্জিত পোশাক পরিহিত অবস্থায় ধীরে ধীরে সেই ধূলিমলিন দোকানের একদম সামনে গিয়ে পরম শ্রদ্ধায় দাঁড়াল এবং তার দুই চোখের পাতা বেয়ে অতীতের স্মৃতির টানে ঝরঝর করে জল নেমে এলো। তার মনে এক নিমেষেই নিজের ফেলে আসা কায়িক সংগ্রামের সেই সব ধূসর দিনগুলোর কথা হুবহু মনে পড়তে লাগল, যখন সে দিনের পর দিন খালি পেটে কনকনে ঠান্ডা রাতে আর বুকের ভেতর ভাঙা স্বপ্নের টুকরো নিয়ে এই জীর্ণ জায়গায় বসেই নিয়তি ও জীবনের সাথে লড়তে শিখেছিল। আফরিন পরম মায়ায় অত্যন্ত চুপচাপ ও শান্ত হয়ে তার ঠিক পাশে এসে হাতটি শক্ত করে ধরে দাঁড়াল। সে জীবনের প্রথমবার ফাহিমের মতো এক বলিষ্ঠী ও গম্ভীর পুরুষের চোখে একটি অবুঝ নিষ্পাপ শিশুর মতো পবিত্র কান্না ও আবেগের বহিঃপ্রকাশ দেখল। সেই মায়াবী মুহূর্তে সেখানে পদের অহংকারে মোড়ানো কোনো প্রভাবশালী জেলাশাসক দাঁড়িয়েছিল না, বরং সেখানে দাঁড়িয়েছিল বহু বছর আগের সেই ধূলিধূসরিত, অবহেলিত ও খাঁটি আত্মসম্মানী চা বিক্রেতা ছেলেটি। একসময় যাকে এই নিষ্ঠুর শহরের বিত্তশালী মানুষরা চরম ঘৃণা ও অবহেলা করেছিল, আজ সেই অদ্ভুত নীরব ও শান্ত সন্ধ্যায় ওই পুরনো চায়ের দোকানের জীর্ণ কাঠামোর সামনে দাঁড়িয়ে অতীতের এক কণ্টকাকীর্ণ ও অসম্পূর্ণ সংগ্রামের গল্প অবশেষে সামাজিক সম্মান, শাশ্বত প্রেম আর খাঁটি মনুষ্যত্বের মধুর মিলনে পুরোপুরি পূর্ণতা পেয়ে গেল।